জানা দরকার, ওইগুলো আমরা আবার একটু দেখবো আজকে। আহ, তো আমরা ওই দিন বলেছিলাম যে একটা ইগনিশন সিস্টেম কেন দরকার একটা ইঞ্জিনে অ্যাকচুয়ালি। তো আমরা জানি যে যে কোনো জ্বালানির জন্যই যে কোনো জ্বালানি তার যদি পাওয়ার প্রডিউস করার প্রয়োজন হয় ওই জ্বালানি থেকে, তাহলে তাকে প্রথমে ইগনাইট করতে হবে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইগনিশন সিস্টেমের পারপাস। তো এখানে আমরা কেন একটা ইঞ্জিনের তোমার ইগনিশন সিস্টেম দরকার সেটা এখানে বলা আছে। দ্য পারপাস অফ দ্য ইগনিশন সিস্টেম ইজ টু ক্রিয়েট এ spark that will ignite the fuel air mixture in the cylinder of an engine. এটা অ্যাকচুয়ালি স্পার্ক ইগনিশন সিস্টেমের কথা বলা হয়েছে যে একটা স্পার্ক ইগনিশন সিস্টেমের পারপাসটা কি। তো পারপাসটা হচ্ছে এটাই যে একটা স্পার্ক ক্রিয়েট করার মাধ্যমে এয়ার ফুয়েলের মিক্সচারটা যে দহন হওয়ার প্রক্রিয়াটা শুরু করা, এটাই হচ্ছে একটা ইগনিশন সিস্টেমের কাজ। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা ইগনিশন সিস্টেম তোমার একটা লো ভোল্টেজকে খুব একটা হাই ভোল্টেজে কনভার্ট করে। দেখা যায় আমাদের যে ভোল্টেজটা সে রিসিভ করে তোমার ইগনিশন সিস্টেমটা, ওটার ভোল্টেজ থাকে 6 থেকে 12 ভোল্ট। তো ওটা দেখা যায় যে আমাদের তড়িৎ আবেশ সরি হ্যাঁ তড়িৎ আবেশ প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় ওই ভোল্টেজটা হয়ে যায় 20,000 থেকে প্রায় 50,000 ভোল্টের মতো। এবং এই কাজটা করা হয় একটা ইগনিশন কয়েল থাকে, আমরা দেখেছিলাম ওই কয়েলে দুই ধরনের কয়েল পেঁচানো থাকে, প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল। তো ওই কয়েল এই তড়িৎ ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় যে ফর্মুলা আছে ওইটার মাধ্যমে দেখা যায় এই লো ভোল্টেজটা তোমার হাই ভোল্টেজে কনভার্ট হয়ে যায়। তো আমরা জানি যে ইগনিশনের উপর ভিত্তি করে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্পার্ক ইগনিশন সিস্টেম আর একটা হচ্ছে কম্প্রেশন ইগনিশন সিস্টেম। ধরনের ইগনিশন সিস্টেম আছে ইঞ্জিনে। তো স্পার্ক ইগনিশন সিস্টেমে সাধারণত দেখা যায় যেসব ইঞ্জিন তোমার গ্যাসোলিন, পেট্রোল অথবা গ্যাস এই তিনটাকে ফুয়েল হিসেবে ইউজ করে, যে সমস্ত ইঞ্জিন তাদের ক্ষেত্রে দেখা যায় তোমার স্পার্ক ইগনিশন সিস্টেমটা থাকে। এবং আমরা জানি যে ডিজেল ইঞ্জিন যেটা, এই ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে দেখা যায় কম্প্রেশন ইগনিশন সিস্টেমটা থাকে। তো কম্প্রেশন ইগনিশন সিস্টেমটা কি? এখানে কম্প্রেশন স্ট্রোকে যে তোমার হিটটা ডেভেলপ হয় এটার মাধ্যমে দেখা যায় ফুয়েলটার ইগনিশন হয়ে যায়। তো এই জন্য ইঞ্জিনটার নাম হয়েছে অ্যাকচুয়ালি কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। তো ডিজেল ইঞ্জিনটা অ্যাকচুয়ালি এই কম্প্রেশন ইগনিশন টাইপের। আর আমরা পেট্রোল ইঞ্জিন দেখেছিলাম যে পেট্রোল ইঞ্জিনটা হচ্ছে স্পার্ক ইগনিশন টাইপের। তো এখানে দেখা যায় একটা স্পার্ক ক্রিয়েট হয়, একটা স্পার্ক প্লাগ থাকে। তো স্পার্ক প্লাগের মাধ্যমে যে স্পার্কটা ক্রিয়েট হয় ওটার মাধ্যমে ইগনিশনটা ঘটে থাকে। এই জন্য এটার নাম হয়েছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন। তো এখানে যে যে কথাগুলো আমরা বলছিলাম গত ক্লাসে ওইগুলোই বলা আছে অ্যাকচুয়ালি। তো স্পার্ক ইগনিশন সিস্টেম অ্যাকচুয়ালি কি করে, একটা ইলেকট্রিক স্পার্ক ক্রিয়েট করে পেট্রোল তোমার পেট্রোল অথবা গ্যাসোলিন অথবা তোমার স্পার্ক ইগনিশন সিস্টেমে যে ফুয়েলটা ইউজ করা হয় সেটাকে ইগনাইট করার জন্য। আমরা জানি কম্প্রেশন স্ট্রোকে কি এই যে ফুয়েল আর এয়ারের মিক্সচারটা আমরা ইউজ দিই সিলিন্ডারের ভিতরে, কম্প্রেশন স্ট্রোকে দেখা যায় এটা কম্প্রেসড হয়ে যায়। তো এই কম্প্রেশনের পরে হচ্ছে কম্বাসন অথবা পাওয়ার স্ট্রোক। তো ওই সময় একদম কম্প্রেশন স্ট্রোকের শেষের দিকে একটা স্পার্ক ক্রিয়েট করে দেওয়া হয়, যেটার মাধ্যমে ফুয়েলটার কম্বাসন শুরু হয়ে যায় এবং সেখান থেকে আমরা হিট এনার্জি পাই। তো হিটটা পরবর্তীতে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয় ইঞ্জিনের মাধ্যমে। আর এইখানে তোমার একটা স্পার্কটা ক্রিয়েট হয় একটা হাই ভোল্টেজের মাধ্যমে। সেই হাই ভোল্টেজটা সাধারণত দেখা যায় 20,000 ভোল্ট অথবা তার চেয়ে বেশি থাকে সাধারণত। তো এটার মাধ্যমেই আমাদের স্পার্কটা ক্রিয়েট হয়। স্পার্ক ইগনিশন সিস্টেম দুই ধরনের আছে, একটা হচ্ছে ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম আর একটা হচ্ছে ম্যাগনেটো ইগনিশন সিস্টেম। এই দুই ধরনের স্পার্ক ইগনিশন সিস্টেম ইঞ্জিনে ব্যবহার করা হয়। কিন্তু আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা ছিল ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম। এবং আমরা যে ম্যাগনেটো ইগনিশন সিস্টেম যেটা, এটা দেখবো না, এটা দেখার দরকার নেই আমাদের। আমাদের এই যে ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম যেটা, এটা দেখলেই হবে। তো একটা ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমে কি কি থাকে আমরা যদি গত ক্লাসে যা দেখেছিলাম তা যদি একটু মনে করার চেষ্টা করি। একটা সিস্টেমে কি ছিল, একটা ব্যাটারি ছিল দেখেছিলাম আমরা, ব্যাটারি থেকে একটা সুইচের মাধ্যমে ওই ইলেকট্রিসিটিটা চলে আসছিল ইগনিশন কয়েলে। ইগনিশন কয়েল থেকে কন্টাক্ট ব্রেকার পয়েন্ট হয়ে চলে গিয়েছিল গ্রাউন্ডে।
আবার মাঝে মাঝে যখন কন্টাক্ট ব্রেকার পয়েন্টটা ওপেন হয়ে যেত তখন আমরা দেখতাম যে ওইখানে যে হাই ভোল্টেজের যে কারেন্টটা সেটা ফ্লো হয়ে যেত কন্ডেন্সার নামে একটা কম্পোনেন্ট ছিল ওইটাতে। এই কন্টাক্ট ব্রেকার তারপরে কন্ডেন্সার এগুলা একটা কম্পোনেন্টের ভিতরে থাকে, সেইটাকে বলা হয় ডিস্ট্রিবিউটর আমরা দেখেছিলাম। এবং ফাইনালি লাস্টের যে কম্পোনেন্টটা ছিল ডিস্ট্রিবিউটর থেকে আমাদের যে হাই ভোল্টেজ কারেন্ট যেটা সেটা চলে গিয়েছিল স্পার্ক প্লাগে। তো ফাইনাল কম্পোনেন্টটা হচ্ছে স্পার্ক প্লাগ। এই কয়েকটাই হচ্ছে একটা ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমের পার্টস। আহ এখন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা স্পার্ক ইগনিশন সিস্টেম অ্যাকচুয়ালি দুই ধরনের সার্কিট থাকে, একটা হচ্ছে প্রাইমারি সার্কিট আর একটা ছিল সেকেন্ডারি সার্কিট। তো প্রাইমারি সার্কিটটা ছিল ব্যাটারি, তারপর হচ্ছে প্রাইমারি কয়েল যেটা ছিল মোটা তারের পেঁচানো, যে মোটা কয়েল যেটা ছিল আর কি, ওটাকে আমরা প্রাইমারি কয়েল বলে থাকি, প্রাইমারি কয়েল ছিল। তারপর ছিল কন্টাক্ট ব্রেকার পয়েন্ট হয়ে গ্রাউন্ডে চলে গিয়েছিল, এখানে আবার একটা কন্ডেন্সার ছিল আমরা জানি। তো এই চারটা কম্পোনেন্ট হচ্ছে প্রাইমারি সার্কিটের: ব্যাটারি, প্রাইমারি কয়েল, কন্টাক্ট ব্রেকার পয়েন্ট এবং কন্ডেন্সার। আর সেকেন্ডারি সার্কিট যেটা ছিল মানে হাই ভোল্টেজটা ক্রিয়েট হওয়ার পরে যে অংশটুকু আর কি, হাই ভোল্টেজটা ক্রিয়েট হয় সেকেন্ডারি কয়েলে আমরা জানি। সেকেন্ডারি কয়েলের পরে থাকে এই সেকেন্ডারি কয়েল থেকে চলে যায় এটা ডিস্ট্রিবিউটরে। ডিস্ট্রিবিউটর ক্যাপে আমরা জানি যে একটা রোটর থাকে, রোটরের মাধ্যমে ওটা ডিস্ট্রিবিউট হয় ভোল্টেজটা। ভোল্টেজটা ডিস্ট্রিবিউট হয়ে তোমার এই হাই ভোল্টেজ কারেন্টটা চলে যায় স্পার্ক প্লাগ। এই তিনটা কম্পোনেন্ট হচ্ছে সেকেন্ডারি সার্কিটে, সেকেন্ডারি কয়েল, ডিস্ট্রিবিউটর এবং স্পার্ক প্লাগ, এই তিনটা হচ্ছে সেকেন্ডারি সার্কিটের। ইগনিশন কয়েল আমাদের আমরা জানি যে একটা কয়েল আমরা ইউজ করেছিলাম এই লো ভোল্টেজ কারেন্টকে হাই ভোল্টেজে কনভার্ট করার জন্য। তো লো ভোল্টেজটা ছিল 10 থেকে 12 ভোল্ট, সেটাকে আমরা কনভার্ট করেছিলাম 20,000 থেকে 22,000 ভোল্টে। তো প্রাইমারি কয়েল যেটা, এখানে এটার দিকে যদি আমরা তাকাই, এই যে বাইরে যে মোটা মোটা দেখো কয়েল গুলা দেখা যাচ্ছে, কয়েল গুলো এটাই হচ্ছে প্রাইমারি কয়েল। আর ভিতরে যে দেখো এই যে চিকন, খুবই চিকন যে ওয়্যারটা পেঁচানো আছে এটাকে আমরা বলি সেকেন্ডারি কয়েল আর কি। তো প্রাইমারি কয়েলের কথা এখানে, প্রাইমারি উইন্ডিং এর কথা এখানে কি বলছে আমরা দেখি, মেড আপ অফ সেভারাল হান্ড্রেড টার্নস অফ হেভি ওয়্যার। হেভি ওয়্যার মানে হচ্ছে মোটা যেগুলো আর কি, ওয়্যার রেপড অ্যারাউন্ড এ রেপড অ্যারাউন্ড অর নিয়ার দ্য সেকেন্ডারি উইন্ডিংস। এই দেখো এটা হচ্ছে তোমার এই সেকেন্ডারি উইন্ডিংস এর কাছাকাছি কিন্তু থাকে, বা একদম পাশেই একদম থাকে এই প্রাইমারি কয়েলটা। এই তারগুলো হচ্ছে মোটা 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 তার আর কি, এবং তারগুলো হচ্ছে সাধারণত দেখা যায় কপারের তৈরি থাকে। আর সেকেন্ডারি উইন্ডিং এ দেখো, সেকেন্ডারি উইন্ডিং হচ্ছে কনসিস্ট অফ সেভারাল থাউজেন্ড টার্নস অফ ভেরি ফাইন ওয়্যার, চিকন চিকন তারগুলো থাকে সেকেন্ডারি উইং এ। এবং তা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে প্রাইমারি, তোমার প্রাইমারি কয়েল উইন্ডিং এর চেয়ে সেকেন্ডারি উইন্ডিং এ পাক সংখ্যা যেটা এটা অনেক বেশি থাকে, প্রায় দেখা যায় 100 গুণ 1000 গুণ এই টাইপের। এরপরে দেখো এই যে প্রাইমারি উইন্ডিং এবং সেকেন্ডারি উইন্ডিং আছে, তার সাথে এই যে মাঝখানে একটা, এটাকে বলা হয় কাঁচা লোহার পাত আর কি, বলা হয় এটাকে আয়রন কোর বলা হয় আর কি। তো কাঁচা লোহা দেখা যায় চৌম্বক বৈশিষ্ট্য থাকে, তার জন্য তোমার এই আমাদের তো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এখানে, এই জন্য আমাদের কাঁচা লোহাটার প্রয়োজন এখানে, এটা চৌম্বক বৈশিষ্ট্য থাকে। এই জন্য আমরা তোমার এই মিশন কয়েলে দেখা যায় একটা আয়রন কোর ব্যবহার করি, কাঁচা লোহার পাত ইউজ করি আমরা এখানে একটা। এই পাতের উপরে অ্যাকচুয়ালি তোমার প্রাইমারি উইন্ডিং এবং সেকেন্ডারি উইন্ডিং পেঁচানো থাকে। তো মাঝে মাঝে দেখা যায় ভাইবা বোর্ডে কিন্তু জিজ্ঞেস করে যে তোমার একটা ইগনিশন কয়েলের ভিতরে কি কি থাকে, তখন আমাদের বলতে হবে একটা প্রাইমারি উইন্ডিং থাকে, যেটা ওই যে মোটা ওয়্যার যেগুলো আর কি। আর তোমার সেকেন্ডারি উইন্ডিং থাকে যেগুলো ওই যে চিকন তারে পেঁচানো যে কয়েলটা ওইটা। এবং এই দুইটা থাকে হচ্ছে একটা আয়রন কোরের উপরে, কাঁচা লোহার পাতের উপরে। কাঁচা লোহা চৌম্বক বৈশিষ্ট্য থাকার কারণে দেখা যায় এটাকে আমরা এখানে ইউজ করি, যেহেতু আমাদের একটা চৌম্বক ক্ষেত্র দরকার। তো ইগনিশন কয়েলের কাজটা কি, অ্যাকচুয়ালি ইগনিশন কয়েলের কাজটা হচ্ছে লো ভোল্টেজ কে হাই ভোল্টেজে কনভার্ট করা, এটা হচ্ছে একটা ইগনিশন কয়েলের কাজ। তারপর আসি ডিস্ট্রিবিউটরে, ডিস্ট্রিবিউটরের কাজটা আমরা ওই দিন দেখেছিলাম। তো ডিস্ট্রিবিউটরের দুইটা পার্ট ছিল, একটা ছিল ক্যাপ, আরেকটা পার্টে তোমার ছিল ওই কন্টাক্ট ব্রেকার পয়েন্ট ছিল এবং একটা কন্ডেন্সার ছিল আমরা দেখেছিলাম। তো এই কন্টাক্ট ব্রেকার পয়েন্টটা একবার ওপেন হয়ে যায় আবার ক্লোজ হয়। যখন ওপেন হয়ে যায় কন্টাক্ট ব্রেকার পয়েন্টটা, তখন আমরা দেখেছিলাম যে ইলেকট্রিসিটি ফ্লো হয় না, তখন বাধাগ্রস্ত হয়।
এবং তখনই কিন্তু একটা হাই ভোল্টেজ ক্রিয়েট হয়। তো এই যে প্রসেসটা, এটার মাধ্যমে দেখা যায় ডিস্ট্রিবিউটরটা কি করতেছে, অ্যাকচুয়েটস দ্য অন অফ সাইকেল অফ কারেন্ট ফ্লো থ্রু দ্য ইগনিশন কয়েল। এটা হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে আমরা দেখেছিলাম ক্যাপের ওইদিকে একটা রোটর থাকে, ডিস্ট্রিবিউটর ক্যাপের, এই যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটরের ক্যাপ। এটার ভিতরে দেখা যায় একটা তোমার রোটর থাকে। এই রোটরটা হাই ভোল্টেজটা প্রত্যেকটা স্পার্ক প্লাগের প্রপার টাইমে ডিস্ট্রিবিউট করে দেয়, সঠিক সময় কারেক্ট টাইমে। কারণ আমরা জানি ইগনিশন টাইমিং নামে একটা টার্ম আছে। প্রত্যেকটা সিলিন্ডার, মাল্টি সিলিন্ডার ইঞ্জিনে আমরা জানি যেটা একটা নির্দিষ্ট সময় পর পর এক একটা সিলিন্ডারে স্পার্কটা ক্রিয়েট হইতে হবে। এই জন্য একটা কারেক্ট টাইমের কথা এখানে বলা হয়েছে। কারেক্ট টাইমে হাই ভোল্টেজটা তোমার ওই স্পার্ক প্লাগে সাপ্লাই দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউটরের কাছে। দুইটা কাজ হচ্ছে ডিস্ট্রিবিউটরের। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, ডিস্ট্রিবিউটরের ভিতরে তোমার দুইটা জিনিস থাকে আমরা দেখেছিলাম, একটা ছিল কন্ডেন্সার আর একটা ছিল সিবি পয়েন্ট, যেটা কন্টাক্ট ব্রেকার পয়েন্ট। আমরা সিবি পয়েন্টটা গত ক্লাসে দেখেছিলাম। তো এখানে আবার আমাদের একটু ফিগারে দেখি, দেখো এটা হচ্ছে একটা তোমার ডিস্ট্রিবিউটর। তো ডিস্ট্রিবিউটরের এই গায়ে এটা হচ্ছে একটা কন্ডেন্সার। কন্ডেন্সারটা অ্যাকচুয়ালি একটা ক্যাপাসিটর সোজা কথায়। তো এটা দেখা যায় খুব অল্প সময়ের জন্য কিছু পরিমাণ কারেন্ট স্টোর করে রাখতে পারে। তো আর এই দিকে যদি আমরা একটু তাকাই, এই যে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে কন্টাক্ট ব্রেকার পয়েন্ট। আমরা দেখেছিলাম এই পয়েন্টটা একবার বন্ধ হয়ে যায় আর খোলা হয়ে যায়। যখন খোলা হয়ে যায় তখন কারেন্ট ফ্লো হতে পারে না, আর যখন বন্ধ থাকে তখন দেখা যায় এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়ে গ্রাউন্ডে চলে যায়। আর পাশেই দেখো এই যে এইদিকে থাকে কন্ডেন্সার। ভাইভাতে কিন্তু মাঝে মাঝে এগুলা দেখাইতে বলে যে কোনটা কন্ডেন্সার আর কোনটা কন্টাক্ট ব্রেকার পয়েন্ট, তখন কিন্তু আমাদের দেখাইতে হবে যে এটা হচ্ছে কন্ডেন্সার যে পাশে, আর এটা হচ্ছে কন্টাক্ট ব্রেকার পয়েন্ট। তো তাহলে কন্টাক্ট ব্রেকার পয়েন্টের কাজ কি আমরা গত ক্লাসে দেখেছিলাম, যে কন্টাক্ট ব্রেকার পয়েন্টটাতেই অ্যাকচুয়ালি কারেন্টটা একবার ফ্লো হয় আর একবার বন্ধ হয়। তো এইভাবে দেখা যায় কন্টাক্ট ব্রেকার পয়েন্টটা তোমার ওই ওই কি বলে হাই ভোল্টেজ ক্রিয়েট হইতে একটা ই করে সহযোগিতা করে সার্কিটে। আর তোমার ওই কন্ডেন্সারের কাজটা কি বলছিলাম, কন্ডেন্সারের কাজটা হচ্ছে যখন এই কন্টাক্ট ব্রেকার পয়েন্টটা ওপেন হয়ে যায়, একটা গ্যাপের ক্রিয়েট হয় ওখানে। যেহেতু হাই ভোল্টেজ ক্রিয়েট হয়ে যায়, তখন দেখা যাবে এই হাই ভোল্টেজটা লাফ দিয়ে ওই গ্যাপটা পার হয়ে আরেক পয়েন্টে চলে যেতে চাইবে, তখন দেখা যাবে কন্টাক্ট ব্রেকার পয়েন্টটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে এই পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য অ্যাকচুয়ালি এখানে কন্ডেন্সারটা রাখা হয়। এই কন্ডেন্সারটা ওই হাই ভোল্টেজ যেটা আর কি ব্যাক ইএমএফ বলা হয় এটাকে, এই ব্যাক ইএমএফটাকে নিজে অ্যাবজর্ব করে নেয়, যার ফলে দেখা যায় কন্টাক্ট ব্রেকার পয়েন্টটা পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। তো এটা হচ্ছে আমাদের ওই কন্ডেন্সারের কাজ। এই কথাগুলো এখানেও লেখা আছে, তোমরা একটু দেখে নিও। আর হচ্ছে একটা আমরা দেখেছিলাম যে ডিস্ট্রিবিউটর থেকে কারেন্টটা প্রপার টাইমে তোমার এক একটা ইঞ্জিনের স্পার্ক প্লাগে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো এটা হচ্ছে একটা স্পার্ক প্লাগ। আমরা এটা অনেকেই এটার সাথে পরিচিত। তো স্পার্ক প্লাগের অ্যাকচুয়ালি মেইনলি তিনটা কম্পোনেন্ট থাকে, মেইন তিনটা কম্পোনেন্ট থাকে, অনেকগুলো কম্পোনেন্ট থাকে কিন্তু মেইন হচ্ছে তিনটা। তিনটা হচ্ছে, একটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রোড, যে মাঝখান দিয়ে যে ইলেকট্রোডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রোড। আর বাহিরের যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার গ্রাউন্ড ইলেকট্রোড। এবং ফাইনালি তোমার ওই সেন্ট্রাল ইলেকট্রোড, গ্রাউন্ড ইলেকট্রোড, এবং দুইটার মাঝখানে এই যে একটা লেয়ার থাকে ইনসুলেশনের, এটা হচ্ছে একটা ইনসুলেশনের লেয়ার। এটা দেওয়া হয় যাতে সেন্ট্রাল ইলেকট্রোড এবং গ্রাউন্ড ইলেকট্রোড দুইটা এক হয়ে না যায়, এই জন্য মাঝখানে তোমার ইনসুলেশনের লেয়ারটা দেওয়া হয়। এছাড়াও আরো কিছু ই আছে, যেমন এই যে এই জায়গাটা, এটা হচ্ছে একটা টার্মিনাল বলা হয়, এটা বাইরের দিকে থাকে আমরা জানি, এটাকে বলা হয় টার্মিনাল। আর এটা যখন এটা হচ্ছে তোমার যে ইনসুলেশনের লেয়ারটা, আর এটা হচ্ছে তোমার গ্রাউন্ড ইলেকট্রোড। আর এই যে মাঝখানে একটু বের হয়ে আছে এটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রোড। এবং সেন্ট্রাল ইলেকট্রোড এবং গ্রাউন্ড ইলেকট্রোডের মাঝখানে এই যে একটু ফাঁকা জায়গা থাকে যেখানে স্পার্কটা ক্রিয়েট হয় আমরা জানি। আর এই যে বাইরের যে একটা এই কি বলে নাটের মতো দেখা যাচ্ছে, এই অংশটার নাম হচ্ছে হেক্স বলা হয় এটাকে। এবং এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় সিট। আর ভিতরে যে সেন্ট্রাল ইলেকট্রোড যেটার কথা বললাম আমরা, সেন্ট্রাল ইলেকট্রোডের এখানে দেখো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি এই সেন্ট্রাল ইলেকট্রোডটা হচ্ছে এই যে সেন্ট্রাল ইলেকট্রোডের ভিতরের দিকে একটু এই অংশটা একটা কোর আয়রনের একটা সিলিন্ড্রিক্যাল অংশ থাকে, সিলিন্ড্রিক্যাল এই অংশটা
হচ্ছে কপারের তৈরি থাকে, এই জন্য এটাকে বলা হয় কপারের কোল বলা হয় আর কি, কপার কোল বলা হয়। আর এই যে এটার পিছনের দিকে আরেকটা অংশ থাকে, এটাকে বলা হয় সাপ্রেসর। এগুলো কোন অংশটা কেন দেওয়া হয় না দেওয়া হয় এগুলো জানার আমাদের দরকার নাই। আমাদের পরীক্ষার মাঝে মাঝে আসে যে স্পার্ক প্লাগের কাজ কি, তখন আমাদের বলতে হবে স্পার্ক প্লাগের কাজটা কি, এবং সাথে আসতে পারে যে একটা স্পার্ক প্লাগ এর ফিগার ড্র করে দেখাইতে বলে মাঝে মাঝে, তখন আমাদের এই যে ফিগারটা ড্র করে দেখাইতে হবে। তো স্পার্ক প্লাগটা সিলিন্ডারের ভিতরে কিভাবে থাকে, মাঝে মাঝে আমাদের ভাইবা বোর্ডে তোমার এই স্পার্ক প্লাগটা নিয়ে দেখায় যে এটা কোন অংশটা সিলিন্ডারের ভিতরে থাকে, কোন অংশটা বাইরে থাকে। তো এইটা যদি আমরা একটু খেয়াল করি, কোন অংশটা ভিতরে থাকে বলতো? উপরের অংশটা সিলিন্ডারের ভিতরে স্যার থাকে না গ্রাউন্ড নিচের ইলেকট্রোড, অংশটা? গ্রাউন্ড ইলেকট্রোড স্যার। কোনটা? নিচেরটা নিচেরটা নিচের নিচেরটা অংশটা, এই নিচের যে অংশটা দেখা যাচ্ছে, কারণ স্পার্কটা তো ক্রিয়েট হয় যে এইখানে, ঠিক না? তো আমি যদি এটা উপরে সিলিন্ডারের বাইরে দিয়ে দিই তাহলে তো কম্বাসন হবে না, ঠিক না? তো এই জন্য এই অংশটা থাকে কিন্তু সিলিন্ডারের ভিতরে, আর এই যে বাইরে যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটা থাকে সিলিন্ডারের বাহিরে। তো এইখানে তোমার আর কিছু নাই, কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার আজকের ক্লাস কি এইটুকুই? হ্যাঁ, আজকের ক্লাস এইটুকু। স্যার স্যার 2 নাম্বার স্লাইডটা দেখান তো স্যার। স্যার দুই প্রথম নাম্বার? স্লাইডটা একটু দেখেন, প্রথমটা। দাঁড়াও তৈরি করে দিলাম। তার আগে দাঁড়াও, আমি তোমাদের এটা দিয়ে নিই। আচ্ছা, তোমাদের এই অ্যাটেন্ডেন্স শিটটা আমি এই যে চ্যাট বক্সে দিয়ে দিছি, এটা তোমরা একটু গুগল ফর্মটা একটু ফিল আপ করে দাও। আমি যে সেকেন্ড স্লাইড যেটা এটা বের করতেছি। স্যার সেকেন্ড উইন্ডিং এর মধ্যে কোন মেটাল থাকে? সেকেন্ডটা কপারের তারগুলো থাকে। স্যার ওইটা তো প্রাইমারিতে থাকে, সেকেন্ডারি তো কি কপারই? কপারই থাকে। স্যার স্যার ফায়ারিং অর্ডারটা একবার বুঝাই দিলে ভালো হতো। ফায়ারিং অর্ডার? জি স্যার। ফায়ারিং অর্ডার তো কোন স্লাইডে যে করতে স্যার হবে 2 এটা তো আবার নাম্বার খুঁজে বের স্লাইডটা করতে স্যার হবে। আগে একটু দেখান। কোনটা 2 নাম্বার? জি স্যার, সিগনেচার কোনটা জানি? স্যার সার্কিট ব্রেকার পয়েন্টার দেখাই দেন। কোনটা? এটা? স্যার এর আগের স্যার, এর আগেরটা স্যার। এটা? জি স্যার। হ্যাঁ বলো। আর স্যার আরেকটা স্যার আপনি স্যার এর আগের দিন দেখাইছিলেন স্যার, ওটা একটু খেয়াল নাই স্যার। ওই তো স্যার ভাইভাতে যদি ধরে স্যার সার্কিট ব্রেকার পয়েন্টটা স্যার ওই তো একটা কি করলে জানি কন্টাক্ট ব্রেক হয়ে যায়, ওটা স্যার দেখেছি স্যার বোঝা যায়। স্যার ওটা স্যার আরেকবার যদি বলতেন। ওইটা হচ্ছে তোমার ওই গেল। তো এই যে দেখো, এটার ভিতরে এই যে ভিতরে একটা শেপ দেখা যাচ্ছে না? জি স্যার। এটা হচ্ছে ক্যাম শেপ, ঠিক আছে? Cam এই ক্যাম শেপটা যদি তুমি ঘোরাও, ক্যাম শেপটা যদি আমি ঘোরাই, এই যে এইটা এই যে এখানের পয়েন্টটা খুলে যাবে, তখনই আমার বুঝতে হবে কি, যেহেতু খুলে গেছে, সুতরাং এটাই হচ্ছে কি কন্টাক্ট ব্রেকার পয়েন্ট। কন্টাক্ট ব্রেকার পয়েন্ট। জি স্যার। বুঝছো? জি স্যার। তো এটাই আর কি। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার 2 নাম্বার স্যার স্লাইডে কে কাকে যেন রক্ষা করে এরকম বলছেন স্যার, মানে কন্ট্রাক্ট ব্রেকার আসলে
ওইটাই তো বললাম, ওই যে কন্ডেন্সারটা দেওয়াই হয় ওই সিবি পয়েন্টটা যাতে বার্নিং এর হাত থেকে রক্ষা পায়। জি স্যার, সিবি পয়েন্ট। সিবি পয়েন্ট যেটা আর কি। স্যার 1 নাম্বার স্লাইডটা একটু দেখান তো স্যার। এটাই তো প্রথমে দেখাইছিলাম। তার আগে স্যার? এর আগে তো কিছু নাই, এগুলো তো কিছু নাই। ও আচ্ছা স্যার, 2 নাম্বারটা? তারপর দেখেছিলাম এই যে এটা, তারপরে টাইপ অফ ইগনিশন সিস্টেম, স্পার্ক ইগনিশন সিস্টেম, এটা দেখেছিলাম। তারপর একটা ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম, যেহেতু আমরা দেখবো শুধুমাত্র ওইটাতে কি কি পার্টস গুলো আছে ওইটা দেখেছিলাম। তারপর হচ্ছে তোমার এই পার্টস এর এই আমরা জানি যে এই সিস্টেমে দুই ধরনের সার্কিট আছে, একটা হচ্ছে প্রাইমারি সার্কিট আর একটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট। প্রাইমারি সার্কিটে কোন পার্টস গুলো আছে এবং সেকেন্ডারি সার্কিটে কোন পার্টস গুলো আছে এগুলো আমরা দেখেছিলাম। তারপরে ইগনিশন কয়েলে, এখানে আমরা ইগনিশন কয়েলের কাজ এবং ইগনিশন কয়েলের ভিতরে কি কি আছে এটা আমরা একটু দেখেছিলাম। তারপর হচ্ছে স্যার তোমার স্যার ইগনিশন সিস্টেমের ওয়ার্কিং প্রিন্সিপাল আসে? ইগনিশন সিস্টেমের ওয়ার্কিং প্রিন্সিপাল কি এক্সামে আসে? হ্যাঁ এক্সামে আসে। এক্সামে আসলে কিন্তু তোমার ওই যে ফিগারও দিয়ে দিতে হবে স্পার্ক ইগনিশন সিস্টেমের। ওকে স্যার। স্যার ডিস্ট্রিবিউটরটা একটু আরেকবার বললে ভালো হয়। ডিস্ট্রিবিউটরটা, স্যার ডিস্ট্রিবিউটরের একটু কাজ আরেকবার হচ্ছে যদি বলতেন। তোমার, ডিস্ট্রিবিউটরে দেখো দুইটা পার্ট থাকে। আমরা ওই দিন যে ভিডিওটা দেখেছিলাম ওইখানে আমরা দেখেছিলাম যে দুইটা পার্ট থাকে। যে দেখো এটা হচ্ছে টোটালটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, উপরের অংশটা হচ্ছে তোমার ক্যাপ আর কি। এই ক্যাপেই হচ্ছে তোমার ওই এই কয়েকটা পয়েন্ট থাকে, এই পয়েন্ট গুলোতে যে এটা একটা রোটর, রোটরের মাধ্যমে এই হাই ভোল্টেজের কারেন্টটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তাহলে যেহেতু হাই ভোল্টেজের কারেন্টটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, অবশ্যই এটা একটা কাজ। এই যে এই কাজটা এখানে আমরা লিখছি, দেখো ডিস্ট্রিবিউট হাই ভোল্টেজ কারেন্ট টু দ্য প্রপার স্পার্ক প্লাগ এট দ্য কারেক্ট টাইম। সঠিক সময়ে সঠিক স্পার্ক প্লাগে আমাদের হাই ভোল্টেজ কারেন্টটা ডিস্ট্রিবিউট করে দেয়, এটা হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে তোমার এটার ভিতরেই তো কন্টাক্ট ব্রেকার পয়েন্টটা থাকে। তো কন্টাক্ট ব্রেকার পয়েন্টটা একবার অন হয় একবার অফ হয়ে যায়। যখন তোমার কন্টাক্ট ব্রেকার পয়েন্টটা ওই অন থাকে তখন দেখা যায় কারেন্টটা সরাসরি গ্রাউন্ডে চলে যাচ্ছে কন্টাক্ট ব্রেকার পয়েন্ট হয়ে। আর যখন কন্টাক্ট ব্রেকার পয়েন্টটা এই ওপেন হয়ে যাচ্ছে তখন কিন্তু সরাসরি গ্রাউন্ডে যেতে পারতেছে না, এবং তখনই কিন্তু আমাদের সেকেন্ডারিতে একটা হাই ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে সে কি করতেছে, actuates the on-off cycle of current flow through the ignition coil। ইগনিশন কয়েলের ভিতর দিয়ে তোমার ওই কারেন্ট ফ্লো, প্রাইমারি উইন্ডিং এর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, প্রাইমারি উইন্ডিং এ কখন কারেন্ট ফ্লো হচ্ছে, যখন কন্টাক্ট ব্রেকার পয়েন্টটা ক্লোজ থাকতেছে। যখন ওপেন হয়ে যাচ্ছে তখনই তো সেকেন্ডারি ভোল্টেজ দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক না? তো এটাই, এই জন্য লেখছে আর কি অ্যাকচুয়েটস দ্য অন অফ সাইকেল অফ কারেন্ট ফ্লো থ্রু দ্য ইগনিশন কয়েল। এই দুইটাই হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটরের কাজ। স্যার যদি ওয়ার্কিং বলো। প্রিন্সিপাল এক্সামে আসে তাহলে সেদিন প্রথমে যে ভিডিওটা দেখেছিলেন ওইটার কি ডায়াগ্রাম আঁকায় দিতে হবে পুরাটাই? হ্যাঁ হ্যাঁ, ওটা ডায়াগ্রাম আঁকায় দিতে হবে। ওকে স্যার স্যার। কতবার? স্যার হুম? এখন একটু ফায়ারিং অর্ডারটা আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো। ফায়ারিং অর্ডার আচ্ছা শোনো, ফায়ারিং অর্ডার না শুধু, আমি আরো তোমার হচ্ছে তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে এগুলো আমাকে বলো, আমি তোমাদের সামনে ক্লাসে স্যার আরেকটা ক্লাস নেব আর কি। আমার অ্যাটেন্ডেন্সটা একটু কাজ করতে, লিঙ্কটা কাজ করতেছে না, একটু স্যার জানাবেন একটা কোশ্চেন স্যার। স্যার। অ্যাটেন্ডেন্সটা বলো বলো, এই অ্যাটেন্ডেন্স বলে আগে এই যে আগে স্যার কাল স্পার্ক প্লাগ ডিস্ট্রিবিউটরের লাগে সেকেন্ডারি পার্ট বলা হচ্ছে কেন স্যার? কি এগুলোকে সেকেন্ডারি পার্ট রাখা হয়েছে কেন স্যার? সেকেন্ডারি সার্কিট। আমরা তো ওই দিন যে ভিডিওটা দেখছিলাম, কত ক্লাস করছিলা? জি স্যার। তো গত ক্লাসে আমরা কিন্তু বলেছিলাম যে একটা ইগনিশন সিস্টেমে দুইটা সার্কিট থাকে, একটা হচ্ছে প্রাইমারি সার্কিট আর একটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট, ঠিক আছে? জি স্যার। তো প্রাইমারি সার্কিটটা হচ্ছে তোমার ব্যাটারি থেকে ইগনিশন সুইচের মাধ্যমে প্রাইমারি উইন্ডিং হয়ে তারপরে কন্টাক্ট ব্রেকার পয়েন্ট হয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে, ঠিক কারেন্টটা, জি ঠিক স্যার। আছে? এই যে এইটুকু পর্যন্ত যে সার্কিটটা এটা হচ্ছে তোমার প্রাইমারি সার্কিট। এরপর দেখো তোমার ওই কন্টাক্ট ব্রেকার পয়েন্টটা যখন ওপেন হয়ে যাচ্ছে তখন কারেন্টটা গ্রাউন্ডে যেতে পারতেছে না। তো এই কারেন্টটা যেহেতু তোমার গ্রাউন্ডে যেতে পারতেছে না তখন দেখা যাচ্ছে কি ওই সময় যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছিল ইগনিশন কয়েলে সেটা কোলাপস হয়ে সেকেন্ডারি উইন্ডিং এ একটা হাই ভোল্টেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এই হাই ভোল্টেজটাই তোমার ইগনিশন কয়েল থেকে পরবর্তীতে ডিস্ট্রিবিউটরে যাচ্ছে এবং ডিস্ট্রিবিউটর থেকে তোমার
ওই তোমার যাচ্ছে কি বলে স্পার্ক প্লাগে যাচ্ছে। এই জন্য ওই সেকেন্ডারি কয়েলটা, ডিস্ট্রিবিউটর, স্পার্ক প্লাগ এই তিনটা হচ্ছে সেকেন্ডারি সার্কিটে আছে। আর প্রথম দিকে যখন এই গ্রাউন্ডটা এই তোমার কারেন্টটা সরাসরি ব্যাটারি থেকে গ্রাউন্ডে চলে যাচ্ছিল, ওই সময়কার মধ্যে যে কম্পোনেন্ট গুলো ছিল এইগুলো থাকে প্রাইমারি সার্কিটে। তা আমরা আবার একটু তাহলে আজকে আবার একটু শর্ট টাইম একটু ভিডিওটা দেখি আগে গত ক্লাসে। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। সাব প্রেসারের কাজটা কি? প্লাগের কোন অংশটা ভেতরে থাকে, কোন অংশটা সাব স্পার্ক প্রেসারের প্লাগের কাজটা কোন কি? অংশটা বাইরে থাকে? থার্ড প্রেসারের কাজ কি এটা তাই না, তোমার দরকার নাই, আমি তো বললাম এখানে জাস্ট হচ্ছে তুমি এখানে যে কম্পোনেন্ট গুলো থাকে কম্পোনেন্ট গুলো জাস্ট হচ্ছে তোমার ফিগার আগাইতে হবে। এই এই স্পার্ক প্লাগটা কাজ কি আসতে পারে, তুমি সাপ্রেসর টাপ্রেসর এগুলো কাজ দিয়ে তোমার কোনো লাভ নেই। কারণ এখানে তোমার এই যে প্রত্যেকটা অংশ যে দেখতেছি, যেমন এই জায়গাটা মনে করো নাম হচ্ছে সিট, এটা সিট হয়েছে এই জন্যই কারণ এই স্পার্ক প্লাগের এই যে এইখান থেকে এই পর্যন্ত অংশটা থাকবে সিলিন্ডারের ভিতরে, আর এইটুকু বাইরে থাকবে, তো এই জন্য এটার নাম হয়েছে মনে করো সিট। তো এটা তো কাজ জেনে তোমার লাভ নাই। স্যার একটা কথা হ্যাঁ, ছিল, বলো। মানে যে স্যার হাই ভোল্টেজটা ক্রিয়েট হচ্ছে সেকেন্ডারি কয়েলের মাধ্যমে, সেই হাই ভোল্টেজটা কি প্রত্যেকটা সিলিন্ডারে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে? ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। মানে ধরেন যদি প্রায় 12,000 ভোল্টেজ উৎপন্ন হয়, তাহলে যদি এবং যদি 4টা সিলিন্ডার থাকে, তাহলে প্রত্যেকটা সিলিন্ডারে কি 3,000 ভোল্টেজ করে ডিস্ট্রিবিউট হবে? আরে ভাই, ভোল্টেজ তো ওইভাবে ভাগ করে হবে না, প্রত্যেকটাতে 12,000 ভোল্টেজ হবে। কারণ একসাথে কি তোমার যখন এই যে স্পার্কটা এই হাই ভোল্টেজটা যায়, তখন কি একটা প্রত্যেকটা সিলিন্ডারে একসাথে যায়, এক একটা সিলিন্ডার এক এক সময় যায়। ও স্যার টাইমিং থাকে আর কি, টাইমিং অপারেশন। হুম হুম হুম। স্যার বুঝছি, ঠিক আছে। স্যার স্পার্ক প্লাগে স্যার ইলেকট্রন গুলো উৎপন্ন হয় স্যার, সেগুলো পরে কি কাজে লাগবে স্যার, কিভাবে বন্টন হবে স্যার এগুলা? কি হ্যালো? স্যার স্পার্ক প্লাগে স্যার এয়ারফুল মিক্সার থেকে যে স্যার ইলেকট্রন গুলো উৎপন্ন হচ্ছে, সেগুলো পরে কি কাজে লাগবে বা কিভাবে বন্টন হবে? স্পার্ক প্লাগে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, মানে প্রত্যেকটা সিলিন্ডারে স্যার সেগুলো পরে স্যার কিভাবে বন্টন হবে স্যার, কই থেকে আর কই যাবে? আমি তোমার কথা বুঝতেছি না, তুমি কি বুঝাতে যাচ্ছ আসলে? স্যার স্পার্ক প্লাগে স্যার এয়ারফুল মিক্সার থেকে যে স্যার আমাদের ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, সেগুলো স্যার এই কিভাবে যে স্যার পরে স্পার্ক কি কাজে প্লাগে আবার লাগবে? ইলেকট্রন স্যার ওইখানে তো আয়ন স্পার্ক উৎপন্ন প্লাগে হয়। তো তোমার ওইটা প্লাগে হাই ভোল্টেজ ক্রিয়েট হয় একটা, এখানে তো ইলেকট্রন উৎপন্ন হয় না। স্যার স্যার হ্যাঁ বলো। হ্যালো? স্যার হ্যাঁ বলো বলো। স্যার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখলাম সার্কিট ডায়াগ্রাম আঁকতে বলা হয়েছে, ওটা কেমনে আঁকবো একটু যদি বলতেন। এই যে ডায়াগ্রাম এখানে তো আমি গত ক্লাসে দেখাইছি তোমাদের। আরেকবার যদি একটু দেখাই দিতেন তাহলে ভালো হতো। দাঁড়াও। আচ্ছা, এটা দেখা যাচ্ছে? স্যার স্যার পুরো ডায়াগ্রাম তো দেখা যায় না, শুধু ব্যাটারি ডায়াগ্রাম দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরোটাই দেখা যাচ্ছে তো। স্যার এই তো এইটা 3টা স্পার্ক প্লাগ ব্যাটারি আর হচ্ছে স্পার্ক প্লাগ তোমার হচ্ছে দেখো এখানে তোমার আমরা যদি খেয়াল করি একটা ব্যাটারি আছে, এই যে এখানে হচ্ছে ইগনিশন সুইচটা, এটা হচ্ছে ইগনিশন কয়েলটা, কয়েলের ভিতরে দুই ধরনের উইন্ডিং দেখা যাচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং আর একটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং। এই যে মোটা ওয়্যার যেগুলা, মোটা তারে পেঁচানো যেগুলো আর কি, এগুলো হচ্ছে প্রাইমারি উইন্ডিং, আর ভিতরে চিকন যেগুলো এগুলো হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং। এবং দুইটা এই যে উইন্ডিং যে করা হয়, এটার মাঝখানে একটা আয়রন কোর থাকে, এই যে ভিতরে দেখো একটা সিলিন্ড্রিক্যাল একটা পার্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে আয়রনের কোর। এখানে আমরা যদি খেয়াল করি কারেন্টটা প্রথমে দেখো ব্যাটারি থেকে, ফোন দিছিলাম ভাই। দেখো এই যে ব্যাটারি থেকে ইগনিশন সুইচের মাধ্যমে ইগনিশন কয়েল হয়ে যে প্রাইমারি উইন্ডিং হয়ে কোথায় যাচ্ছে দেখি, উইন্ডিং হয়ে এই যে এটা হচ্ছে কন্টাক্ট ব্রেকার পয়েন্ট, কন্টাক্ট ব্রেকার পয়েন্ট হয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, খুবই এটা একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।
কি বা উঠলো? হতে পারবে এটা। হ্যাঁ, হ্যাঁ, স্যার ঠিক আছে। যে ব্যাক ইএমএফটা ক্রিয়েট হচ্ছে এখন এটা কি করতেছে বলবেন। সম্পূর্ণটাই কন্ডেনসেশনের মধ্য দিয়ে যাচ্ছে? দেখো ওই যে এখানে তোমার নিজেই বলে ভেরি গুড। এটা হচ্ছে ক্যাম। এই ক্যামটা যখন ঘোরা শুরু করে তখন এই পয়েন্টটা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কিন্তু ইলেকট্রিসিটি ফ্লোটা বাধাপ্রাপ্ত হয়, তখন আর গ্রাউন্ডে যেতে পারে না। এই দেখো এখন গ্রাউন্ডে যেহেতু যেতে পারে না, তো কিন্তু এখানের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো ছিল এটার জন্য দেখা যায় একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেছিল। এখন তোমার এই ফিল্ডটা কোলাপস করবে, কোলাপস করার ফলে যেটা হবে একটা হাই ভোল্টেজ ক্রিয়েট হবে এখানে আর কি। তো হাই ভোল্টেজটা তোমার এই হাই ভোল্টেজটা হচ্ছে ব্যাক ইএমএফ। তো এখান থেকে এই পর্যন্ত যে ব্যাক ইএমএফটা থাকবে আর কি, পুরোটাই শোষণ করে নেবে এই যে ইয়েটা, কন্ডেন্সারটা। যদি এই কন্ডেন্সার না থাকতো তখন দেখা যেত এই যে এখানে যে হাই ভোল্টেজটা আছে এটা যে গ্যাপটা লাফ দিয়ে পার হতে চাইতো, তো পার হতে গিয়ে দেখা যেত এই পয়েন্টটা পড়ে যেত তখন। তাহলে আলটিমেটলি এই যে কন্ডেন্সার আমরা যেটা ইউজ করছি এখানে, কন্ডেন্সারটা অ্যাকচুয়ালি এই সিবি পয়েন্টটাকে বার্নিং এর হাত থেকে রক্ষা করবে। তো এটাই হচ্ছে কন্ডেন্সারের কাজ। এই যে পুরাটা সার্কিট, এই যে পুরা সার্কিট আমরা দেখলাম, ব্যাটারি থেকে প্রথমে আসলো ইগনিশন সুইচ হয়ে প্রাইমারি উইন্ডিং এ, প্রাইমারি উইন্ডিং থেকে চলে গেল তোমার এই কন্টাক্ট ব্রেকার হয়ে গ্রাউন্ডে, এবং ফাইনালি এই পয়েন্টটা যখন ওপেন হয়ে যাচ্ছে তখন আমরা দেখতেছি যে এখানে যে ব্যাক ইএমএফটা আছে এটা শোষণ করে নিচ্ছে কন্ডেন্সার। এই কম্পোনেন্ট গুলাকে বলা হয় প্রাইমারি সার্কিট আর কি, এই সবগুলা কম্পোনেন্ট থাকে প্রাইমারি সার্কিট। এরপরে দেখি তো যখনই এখানে পয়েন্ট হচ্ছে তোমার ওপেন হয়ে যাচ্ছে, তখনই এই যে এই ইগনিশন কয়েলের যে তোমার এটা ছিল, এই ম্যাগনেটিক ফিল্ড যেটা ছিল সেটাও কোলাপস করতেছে, এবং এখানে এই 12 ভোল্টেজটা দেখা যাচ্ছে তোমার ওই তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে সেকেন্ডারিতে গিয়ে হয়ে যাচ্ছে 22,000 ভোল্ট। তো 22,000 ভোল্ট হয়ে যাচ্ছে, এরপরে কোথায় যাচ্ছে দেখি 22,000 ভোল্ট। এই 22,000 ভোল্টের তোমার কারেন্টটা কোথায় যাচ্ছে দেখো, 22,000 ভোল্ট কোথায় যাচ্ছে, ডিস্ট্রিবিউটরে যাচ্ছে। ডিস্ট্রিবিউটরে একটা রোটরের মাধ্যমে দেখা যাচ্ছে প্রত্যেকটা স্পার্ক প্লাগে তোমার দেখো টাইম অনুযায়ী কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, টাইম অনুযায়ী স্যার এটা তোমার রোটারটা এই যে প্রত্যেকটা পয়েন্টে চলে যাচ্ছে, বুঝছো? স্যার প্রত্যেকটা পয়েন্টে যখন রোটারটা কি আসতেছে ডিস্ট্রিবিউটর পয়েন্টের সাথে লেগে যাচ্ছে নাকি স্যার? কি স্যার রোটারটা কি ডিস্ট্রিবিউটর পয়েন্টের সাথে সরাসরি লেগে যাচ্ছে নাকি এখানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক আবেশের সাহায্যে যাচ্ছে? কোন জায়গায় ভাই? তোমার কথা আমি বুঝতেছি না, কি বলতেছো তুমি, বলো তো। হ্যালো, স্যার বলতেছে রোটারটা কি ডিস্ট্রিবিউটর পয়েন্টের সাথে সরাসরি লেগে যাচ্ছে নাকি এখান থেকে আপনার আবেশের সাহায্যে আপনার আচ্ছা ডিস্ট্রিবিউটর তোমার কি পয়েন্ট? মনে হচ্ছে এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে তোমার? স্যার আমি ভিডিওটা দেখে ওইটা একটু কনফিউশন আছে। কনফিউশনে তো কিছু দেখতেছি না আমি। এই তোমাদের কি মনে হচ্ছে এটা কিভাবে যাচ্ছে? এটা কি লেগে যাচ্ছে? না স্যার। হ্যাঁ, এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে যে লাগতেছে না। লাগতেছে না। এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে লাগতেছে না। এই যে এখান দিয়ে যখন যাচ্ছে এই পয়েন্টগুলোর মাঝে দেখা যায় এইটা যখন এই যে এখানে আসবে, এই দেখো এখানে যখন আসলো এইখান থেকে হাই ভোল্টেজটা লাফ দিয়ে চলে যাচ্ছে এই পয়েন্টে, কারণ এই দুইটার মাঝে গ্যাপ থাকে খুবই কম। তো এই জন্য দেখা যায় হাই ভোল্টেজটা লাফ দিয়ে এখানে গ্যাপে চলে যায়, এই গ্যাপ এই লাফ দিয়ে এই গ্যাপটা পার হয়ে যায়। তো এখানে যদি লেগে থাকতো, তুমি যেটা বলতেছো, তোমার তো দেখো এটা যদি এখানে এই যে লেগে যাইতো এটার সাথে, তাহলে তো এটা আর এইদিকে আসতেই পারতো না, এটার সাথে আটকে থাকতো। এটা লাগবে কেমনে? লাগার কোনো সুযোগ আছে? জি স্যার বুঝতে পারছি। স্যার এই ভিডিওতে যে ইঞ্জিনের ফিগারটা আর স্লাইডে ইঞ্জিনের ফিগার দুটো তো স্যার একরকম না তো মনে হচ্ছে। ভিডিও ফিগার তো আমি স্লাইডে দেখাই নাই, তুমি কেমনে দেখলা? স্যার ওখানে স্যার সিবি পয়েন্ট স্যার ইসের গায়ের মধ্যে ছিল কিন্তু স্যার এখানে অন্য জায়গায় দেখতেছি। কি বললা? স্যার এই যে সিবি পয়েন্ট স্যার
ওটা দেখলাম স্যার হ্যাঁ ভিডিওর স্যার উপরে ছিল, কিসের উপর ছিল? স্লাইডে স্যার। তোমার কথা তোমরা আসলে পড়াশোনা করো না। তুমি কি বলতেছো বলো? স্যার সিবি পয়েন্টটা স্যার হুম এখানে স্যার ভিডিওতে অন্য জায়গায়, আর স্যার স্লাইডে স্যার দেখলাম একটু আগে ওটা স্যার অন্যখানে ছিল স্যার। অন্যখানে কোথায় ছিল? এটা তো ডিস্ট্রিবিউটর, এটাও ডিস্ট্রিবিউটরের মাঝে আছে, ওইটাও ডিস্ট্রিবিউটরের মাঝেই ছিল। বুঝছি স্যার। এরপর দেখো ডিস্ট্রিবিউটর থেকে তোমার এই স্পার্ক প্লাগে চলে আসতেছে, এটা সেন্ট্রাল ইলেকট্রোড হয়ে এই যে এখানে থাকে তোমার এয়ার ফুয়েলের মিক্সচার, যেটা তোমার আয়নাইজ হয়ে যাচ্ছে তোমার হাই ভোল্টেজের কারণে। এই যে আসতেছে হাই ভোল্টেজের কারেন্টটা, এখানে যে গ্যাসটা আছে এটা আয়নাইজ হয়ে যাচ্ছে। আয়নাইজ হয়ে গেলে সে হচ্ছে কন্ডাক্টরের মতো আচরণ করে। এমনিতে এয়ার ফুয়েলের মিক্সচারটা হচ্ছে তাপ অপরিবাহী, কিন্তু যখন এই বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু যখনই এখানে সে আয়নাইজ হয়ে যাবে তখন সে বিদ্যুৎ পরিবাহীর মতো হয়ে যাবে, যার ফলে তোমার এই গ্যাপ দিয়ে দেখা যাবে স্পার্কটা তোমার এই হাই ভোল্টেজটা যখন পাস হইতে যাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এখানে একটা স্পার্কের ক্রিয়েট হবে। তো এইভাবেই তোমার স্পার্ক ইগনিশন সিস্টেমটা কাজ করবে। আচ্ছা বলো, কার কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার, পরবর্তীতে আরেকটা ক্লাস নাকি নিবেন স্যার, ওইটা কবে হ্যাঁ, নিবেন? পরবর্তীতে আরেকটা ক্লাস নিব। তো তোমার যদি এটা কি বলে এই স্পার্ক ইগনিশন সিস্টেমের ওয়ার্কিং প্রিন্সিপালটা আসে, তাহলে কিন্তু তোমার এই যে এইখানে যে ফিগারটা দেখা যাচ্ছে পুরো ফিগারটা, জি স্যার। এই ফিগারটা দিতে হবে এবং প্রত্যেকটা কম্পোনেন্টের নাম কিন্তু বলে দিতে হবে। এই যে এখানে বলতে হবে এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ইগনিশন কয়েল, কয়েলের ভিতরে যে এটা হচ্ছে তোমার প্রাইমারি উইন্ডিং, আর ভিতরে এটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং, এটা হচ্ছে কন্টাক্ট ব্রেকার পয়েন্ট, এটা হচ্ছে তোমার কি বলে কন্ডেন্সার, এটা হচ্ছে রোটর, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর ক্যাপ, এটা ডিস্ট্রিবিউটর, আর এটা হচ্ছে স্পার্ক প্লাগ। এই মাঝখানে হচ্ছে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটা বলে দিতে হবে, স্পার্ক গ্যাপ বলা হয় এটাকে। তো এইটুকুই আর কি। তোমার এরপরে আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো বলে দিতে হবে, অথবা আমাদের যে বই আছে প্রিন্সিপাল অফ আর্ম মেকানিক্স বুঝার বই যেটা আর কি, সেটাতেও এটা আছে মনে হয়, ওইটা দেখে আমাদের বর্ণনাটা দিতে হবে আর কি। আর ওকে স্যার। যদি তোমাদের সমস্যা না থাকে এটা, তাহলে এটাই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে তোমার হচ্ছে কারো কোনো যদি সমস্যা থাকে কোনো বিষয় সেটা বলতে পারো, যে এই এই বিষয়টা আমাদের একটু সমস্যা মনে হয়, আমরা ওই বিষয়গুলোর উপরে একটু ই করে শেষ করে দেবো আর কি। ওকে স্যার। স্যার আমার এটা জিনিসটা আরে ভাই স্যার হ্যালো, স্যার আমার ওই লিঙ্কটা মোবাইলে একটু সমস্যা, তো মানে লিঙ্কটা কাজ করতেছিল না।